থাকে। কালো ছায়াটি দাঁড়িয়ে আছে শাওনের উল্টোনো চোখের দিকে। বয়ে অহনার পুরো গা যেন ঘামছে, অনবরত ঢেক গিলছে। ভয়ে ভয়ে একটু সামনে বাড়ায়, পুনরায় আবার এক কদম পিছিয়ে আসে। পরক্ষণে সাহস নিয়ে ছায়াটির সামনে এসে দাঁড়ালো, বলল, কে তুমি? কালো ছায়াটি অহনার দিকে তাকায়, তার চোখ জল করছিল। অহনা তার চেহারাটি পুরোপুরো দেখতে পায় না, শুধু একটা শরীরের কাঠামো আর আগুন জোড়া চোখ, আর কিছুই নজরে আসছে না। ভয় আরো বেড়ে যায়, নিজেকে আর সামলে রাখতে পারে না সে। কে তুমি? উত্তর দিচ্ছ না কেন? কালো ছায়াটি আবারও নিস্তব্ধ। অহনা হাত বাড়িয়ে দেই কালো ছায়াকে ছোঁয়ার জন্য। হাতটি কালো ছায়ার একদম কাছে আনতেই সে উধাও হয়ে যায়। অহনা খুঁজতে থাকে কিন্তু পায় না। কেমন ঘুরের মতো যেন কাজ করছে, মাটিতে লুটিয়ে পড়ে সে। সকালে অহনার জ্ঞান ফিরতে নিজেকে বাইরের মাটিতে আবিষ্কার করে উঠে গিয়ে তাঁবুতে যায়। দেখলো সবাই গুছগাছ করছে। অহনা জিজ্ঞাসা করলো, কিরে কোথায় যাচ্ছিস সবাই? অহনার কথার উত্তরে টিকু বলে, কিরে তুই কালো জাদু জানিস? আমাদেরকে মেরে দিবি এখানে থাকলে, তাই আমরা চলে যাচ্ছি, থাকবো না আর এক মুহূর্ত এখানে। অহনা বলল, আমি কালো জাদু জানি না, বিশ্বাস কর আমাকে, কাল রাতে যা হয়েছিল তার আমি কোনো কিছুই জানতাম না। অহনা এই কথাটা বলা মাত্রই হেরি তেরে আসে, শাওনকে মেরে দিলি, এবার কি আমাদেরও মারবি নাকি? একদম কথা বলবি না আমাদের সাথে, আজ থেকে তোর আর আমাদের রাস্তা আলাদা, আমরা কেউ আর বন্ধু নয়, আমাদের থেকে দূরে থাক, এইটাই ভালো হবে। হেরির কথার উত্তরে অহনা তেজ নিয়ে বলল, শাওন কাল রাতে আমার গায়ে হাত দিছিল, ঘুমন্ত পেয়ে সুযোগ নিচ্ছিল, তাই কেউ সাহায্য করতে এসেছিল, এখানে আমার কি দোষ? কেউ আর কোনো কথা বললো না। রুমি এতক্ষণে মুখ খুলল আর বলল, শাওন তো আগে থেকেই তোকে পেতে চেয়েছে, কাল রাতে হয়তো একটু বেশি করে ফেলছিল, তাই কি তুই ওকে মেরে দিবি? অহনা কাট গলায় বলে, আর কতবার বলবো আমি মারিনি? টিকু বলল, বাবা হুর মেয়ে খুর, শাওনের বাচ্চা মেয়ে দেখলে খেতে চাই। এবার নিজের পানটা দিল। শালা ব্রিটিশের দালাল মেয়ে দেখলে হুশ থাকে না, জানে না মেয়েগুলো ভয়ঙ্কর। টিকু কথা বলতেই সবাই গুছগাছ শেষে রওনা দেই। গাড়ি উঠতেই অহনা আসে। অহনা বলল, আমি রেডি, চলো আমিও যাই তোমাদের সাথে, এখানে সবকিছু অস্বাভাবিক ঘটছে আমার সাথে। হেরি গলা বাড়িয়ে বলে, তোকে নিয়ে মরবো নাকি? কি জানি পরে শিকার কাকে করিস। আমরা গেলাম, সবাই অহনাকে রেখে চলে গেল। অহনা একা একা গাছে বসে পড়ে, ভীষণ কান্না পাচ্ছে। মোবাইলটাকে আছার মারে, কাঁদতে থাকে। কিছুক্ষণ পর উঠে মোবাইলটাকে হাতে নেই, এটা ভেবে যে এই মুহূর্তে এটাই সম্বল, এটা হারিয়ে গেলে বাড়িতে যেতে পারবো না, রাস্তাঘাট চিনা নেই আমার। হাঁটতে থাকে আঁকা বাঁকা কাদামাটির রাস্তা ধরে, পাশে ঝর্ণা দেখতে পাই, জলপ্রপাত দেখতে আনন্দ পাই, ঝর্ণার পানিতে গা ডুবিয়ে দেই। কিছুক্ষণ পর শান্ত হয়ে পোশাক পরিবর্তন করে নেই। রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট দোকান, সেখান থেকে কিছুটা গুড় পিঠা নেই। বাহারি কয়েক প্রকার পিঠা খেয়ে আবারও হাঁটতে শুরু করে। কোথায় যাবে তা যেন তার জানা নেই। এক পর্যায়ে রাস্তার ধারে বসে পড়ে। হঠাৎ মনে পড়ে বন্ধুদের কথা, তাকে নিয়ে যায়নি বলে। কালো ছায়াটি আবার যদি তাদের কোনো ক্ষতি করে, যদি রেগে যায় তাদের উপর। সত্যি সত্যি তাই হলো। সাথে সাথে অহনার ফোনে একটা কল আসে। হ্যালো হ্যালো অহনা, শুনছিস? ইরার কণ্ঠ এমন ভয়ানক দেখে অহনা আঁতকে ওঠে। কি হয়েছে তোর? বল আমাকে, কথা বল। ইহা বলল, ওই কালো ছায়াটা। ইরার বলার আর সুযোগ পেল না, তার আগে গাড়িতে বিস্ফোরণ হলো। অহনা চিৎকার দিয়ে উঠে আর বলে, ঘৃণা করি তোমাকে কালো ছায়া, কখনো দেখতে চাই না তোমাকে, আর কখনো আমার সামনে আসলে তোমাকে নিজের হাতে খুন করব। কালো ছায়াটির প্রতি অহনার রাগ বেড়ে যায়। বন্ধুরা একটু ভুল করে ফেলছে বলে এমন শাস্তি দিলি? মনে মনে সেই কালো ছায়াকে মেরে ফেলার চোখ কষতে থাকে অহনার মন। সন্ধ্যা নেমে এলো, চারিদিকে অন্ধকার। একলা একটা মেয়ে মানুষ কি করবে, কোথায় যাবে বুঝতে পারছে না। হঠাৎ মনে হলো দূর থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। এখানে পথে পথে বিপদ, একা থাকলে আরো বেশি। বাড়িতে অসুস্থ বাবা মা ছাড়া কেউ নেই অহনার, কাকে জানাবে, কি করে বা বাড়িতে যাবে? আস্তে আস্তে গাছের আড়াল থেকে বের হয়ে এলো 5 জন যুবক। পরক দৃষ্টিতে বরণ করে নেই অহনাকে। অহনার খুব কাছে এসে দাঁড়ায়, বিশ্রী হাসিতে ফেটে পড়ে তারা। তাদের হাসি মুখে অহনার উজ্জ্বল মুখশ্রী ফুটে উঠে। তারা এগিয়ে আসতে থাকে অহনার দিকে। অহনা ভয়ে জড়সড় হয়ে পিছনে পিছতে তাকে, যতক্ষণ না পিঠ থেকে যায় কোথাও। এক পর্যায়ে অহনা মুচড়ে পড়ে যায়। একজন এগিয়ে এসে তার কানে কানে বলে,
এই বেলা মেয়ে লোক বাড়ি থেকে বের হই না। সবাই হিল হিল করে হাসতে শুরু করলো। একজন বলল, সেরা একটা মাল ভাই, তাড়াতাড়ি কাজে লেগে পড়। কে আগে যাবে তা নিয়ে দ্বন্দ্ব বাঁধে তাদের মধ্যে। সবাই আগে অহনাকে বুক করতে চায়। শেষমেশ তারা সিদ্ধান্ত নেই টস করবে, যেখানে যার নাম আসবে সেই আগে যাবে। যেই বাবা সেই কাজ। প্রথম পড়ল শরীফ নামে একটা লোকের নাম। সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। শরীফ অহনাকে স্পর্শ করতেই তার শরীর বিষিয়ে উঠে। একের পর এক ছোঁয়া তার শরীরের বেদনায় জন্ম দিচ্ছে, কিন্তু কালো ছায়া আসছে না। কারণ একটু আগেই অহনা মানা করছে সামনে যেন না আসে। সে কি করবে? শরীফের কামনা দৃষ্টি দেখে অন্যরা হামলে পড়ে, কারণ তারা আর নিজেদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারলো না। অহনা কোনো উপায় না পেয়ে চিৎকার করে কালো ছায়াকে ডাকে। বিষাক্ত হয়ে যাবে তার শরীর আর একটু দেরি করলে। অহনার ডাকের সাথে সাথে কালো ছায়ার আবির্ভাব। 5 জনকে একাই সে আছাড় মারে, হাত ধুমড়ে মুচড়ে দেয়। ছেলেগুলো অদৃশ্য মার খেয়ে বোকা বনে যায়। তারা পালাতে চাইলেই কালো ছায়া তাদেরকে ছিটকে ধরে ফেলে দেয়। একের পর এক ঘূর্ণিঝড়ের মতো উড়তে থাকে সবাই। অহনা তাকে থামতে বলছে, কিন্তু সে থামছে না। মেরে ফেলতে চায় সেই সব অশ্লীলদের যারা অহনার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। অহনা এক প্রকার কাকুতি মিনতি করতে লাগে ছেড়ে দেওয়ার জন্য। কালো ছায়াটি ছেড়ে দেয়, মাটিতে ছুঁড়ে ফেলে পরপর অহনাকে শূন্যে তুলে এমন একটা জায়গায় রাখে যেখান থেকে আকাশটা অনেক সুন্দর দেখা যায়। চাঁদ কেউ ছুঁতে পারবে এমন মনে হতে থাকে অহনার। আনন্দের সাথে দুঃখ হতে থাকে অহনার। কেঁদে উঠে তার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না। অহনাকে উঁচু জায়গায় রেখে কালো ছায়াটি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর অহনা এদিকে সব দোষ দিতে থাকে কালো ছায়াটাকে। সে না আসলে এত কিছু হইতো না। পরক্ষণে মনে পড়লো, আরে সে তো আসলে এতক্ষণে মৃতই থাকতো। 11 জন পশুর কবল থেকে নষ্ট হওয়ার সম্মান ফিরিয়ে দিয়েছে কালো ছায়াটি। কিন্তু এই মুহূর্তে যেন তার একা লাগছে খুব। বাড়ি যেতে মন চাচ্ছে। আচমকা কালো ছায়াটির আবির্ভাব অহনার মুখোমুখি এসে দাঁড়ায়। অহনা তার চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছে না। কালো ছায়াটি নরম ঘাসের উপর বসে পড়ে। অহনাও বসলো একটু দূরে। তখন অহনা বলল, কে তুমি? কোনো উত্তর আসে না। ছায়াটি আকাশের উজ্জ্বল চাঁদের দিকে এক পলক হয়ে তাকিয়ে থাকে। অহনা আবারও বলল, কে তুমি? আমার পিছে পড়ে আছো কেন? কেন আমাকে সাহায্য করছো? কিন্তু এটা সাহায্য না, অন্যায় করছো তুমি। কালো ছায়াটি উত্তর দেয় না। অহনা বিরক্ত হয়ে যায়। সে তেড়ে আসে ছায়াটির দিকে, তাকে হাত দিয়ে ধরতে যাবে। তখনই পিঠ বেদ করে অহনার হাত অপর দিকে বের হয়ে আসে। মনে হলো কোনো শরীর নেই। অহনা ছিটকে একটু দূরে সরে যায়। তার মানে এটা কি একটা ছায়া যার কোনো শরীর নেই? আটকে উঠে অহনা, তোমার শরীর কোথায়? ধরতে পারছি না কেন? কোনো উত্তর নেই। অহনা আবারও তাকে ধরতে যায়, কিন্তু অহনা ঠিক আগের মতোই। সে কালো ছায়াটিকে ধরতে পারছে না। ছায়াটি শুধু একটি ছায়া, তাকে ধরা যাচ্ছে না। অহনা আবারও জিজ্ঞাসা করলো, বলো না কে তুমি? পরিচয় কেন দিচ্ছ না? আমার সাথে তোমার কি কোনো যোগ্যসূত্র আছে? ছোট্ট করে উত্তর দিল ছায়াটি, হ্যাঁ আছে। এতক্ষণে একটু কথা শুনে অহনা কিছুটা শান্ত হয়ে পুনরায় জিজ্ঞাসা করে, কে তুমি? ছায়াটি বলল, জানতে চাও? অহনা বলল, হ্যাঁ বলো তুমি, কি তোমার পরিচয়? আমাকে কি করে চিনো? জানতে চাই আমি। তখন কালো ছায়াটি বলল, আমি তোমার খুব কাছের। অহনা ভাবে, কতটা কাছের? আমার তো কাছের বলতো বাবা মা আর বন্ধু বান্ধবরাই ছিল, তাদের তো তুমি মেরে দিলে। কালো ছায়াটি বলল, তারা মরেনি, তাদেরকে শুধু ভয় দেখাইছি। পরের বার আর যেন তোমার সাথে এমনটা না করে। তো কোথায় আছে তারা? কালো ছায়াটি বলল, এখন হসপিটালে। বিস্ফোরণটা ততটাও তেজি ছিল না। সাথে সাথে পুলিশ কল করছে। তা হয়েছে বলতে কিছুটা আঘাত শুধু। অহনা বলল, আপনার পরিচয় দেন। কালো ছায়াটি, আগে তোমার বাড়ি যাওয়া উচিত। অহনা কইল, কেমনে যামু? কালো ছায়াটি কইল, তুমি চোখ বন্ধ করো। অহনা চোখ বন্ধ করলো। একটু পর চোখ খুইলা দেখে সে আকাশে ভাসছে। তাকে পাথার কুলে লইয়া উইরা যাইতাছে ছায়াটি। তার দিকে তার কোনো দৃষ্টি নাই। খুব চেনা মনে হচ্ছে সেই ব্যক্তিকে, যেন তার ছোঁয়া অহনাকে মুক্ত করছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁট দুটো মৃত নড়ছে। অহনা বিভোর হয়ে যায় তাকে দেখছে। লোকটাকে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে, কিন্তু কোথায় মনে পড়ছে না কিছুতেই অহনার। এত চেনা চেনা মনে হওয়া
লোকটাকে সে আজকেই দেখেছে। অহনা কোল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেই, উঁচু নিচু বাড়িঘর রাস্তা আর নদী নালা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার। অহনা আটকে উঠে লোকটির শার্ট খামছে ধরে, মনে হচ্ছে এই বুঝি নিচে পইরা যাইব। তার বুকের গরম আহার যেন অহনার চোখটা বন্ধ কইরা দেই। চোখ খুলতে দেখতে পাই সকাল হইয়া গেছে। মাথা ধরে আছে, তাই কিচেনে গিয়া আদা চা খাওয়ার কল্পনা করে অহনা। কিচেনে যেতে দেখতে পাই কেউ আগে থেকে চা বানিয়ে রাখছে। অহনা অবাক না হয়ে চা খায়। অহনা উদ্দীপিত হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতে, তার পরিচয় জানতে। অহনা ভাবে তাকে বিপদে দেখলেই সেই কালো ছায়াটির আবির্ভাব হয়। সে সিদ্ধান্ত নিল বিপদে পড়া নাটক করবে। তাই সে একটা চেয়ারে পা দিয়ে ওয়ার্ড্রপের উপর থেকে বই আনার চেষ্টা করে। ইচ্ছে করে পা চেয়ার থেকে বাইরে নিল। পরে যাওয়ার প্রস্তুতি নিলেই কেউ এসে তাকে ধরে ফেললো। অহনা অবাক হওয়ার বান্দরে মূলত তার আইডিয়া কাজে দিয়েছে। যেহেতু সশরীরে ছায়াটি তাকে ধরল, তাই অহনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর পালানোর সুযোগ নেই, আজ তোমার পরিচয় জেনেই ছাড়ব। অহনা কালো ছায়াটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই, ছুটার কোনো চেষ্টাই করছে না কালো ছায়াটি। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হতে থাকে। অদৃশ্য হয়ে ধরছিল অহনাকে, কিন্তু এখন আস্তে আস্তে তার আসল রূপ বের হয়ে আসছে। অহনা দেখছে তাকে। এক সময় পুরো শরীরটা দৃশ্যমান হইল। অহনা তার কোল থেকে নেমে পড়ে, অবাক হয়ে যায় কাল রাতে যার সাথে আকাশ ভ্রমণ করছিল এটা সেই লোক। অহনা ধপ করে হাত ধরে ফেলে, এই স্পর্শ তার কুপছে না। এই হাতে আরো অনেকবার হাত মিলিয়েছে। অহনা জিজ্ঞাসা করে, কে তুমি? তখনই অহনার ফোনে কল আসে। কল ধরতেই ওই পাশ থেকে উত্তর এলো, তুই কোথায় রে? তাড়াতাড়ি আই, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। হেরির গলা পেয়ে অবাক হই অহনা। হেরি তাকে দোষারোপ করছিল সবকিছুর জন্য, তাহলে এখন ডাকছে কেন? অহনা উত্তর দেই, এই তো ভাই 20 মিনিট পরেই আমি আসছি। হেরি কইল, তাড়াতাড়ি আই, আজকে পার্টি হবে। অহনা কল রেখে দে, পাশে তাকিয়ে দেখে কালো ছায়াটি আর নাই। রাগ হই অহনার, মনে মনে গালি দিতে থাকে। পরক্ষণে মনে হই ছায়া মানবটি তো তার মনের কথাও জানে। পরপর লজ্জিত হইল। অহনা তৈরি হয়ে কলেজে যায়। দেখা হয় হেরি, টুকি, রুমি আর ইরার সাথে। অহনা দেখে তারা এগিয়ে আসে। রুমি বলল, কি রে, এত দেরি করলি কেন? অহনা কইছে, একটু ঘুমাই আসিলাম তাই। কিন্তু কালকের কথা কি তোদের মনে নেই? হেরি বলল, কি বলছিস এসব, কি মনে থাকবে? অহনা আর কিছু বলল না। এত সহজে সবটা ভুলে যাওয়ার মতো পাবলিক তারা না। মোবাইলে তাকাতে দেখতে পাই মেসেজ, সুস্থ হওয়ার পর ওদের স্মৃতি আমি মুছে দিয়েছি। তারা ভুবনের বিষয়টা ভুলে গেছে। ওদের আচরণে তোমার কষ্ট হবে বিদায় আমি এই কাজটা করছি। অহনা খুশি হয়ে মোবাইলটাকে চুমু খাই। আর এদিকে সবাই একের পর এক শাওনকে কল দিতে থাকে। কল লাগছে না, লোকেশন টেক করে দেখলো, মোবাইলটি বান্দরবন দেখাচ্ছে। সবাই একসাথে গালি দিয়া বলল, শালা আমাদেরকে রেখে বান্দরবনে ঘুরতে গেছে, আসলে এমন কেলানি কেলাবো আমাদের জমের মতো বই পাইব। ইরা অহনার কাছে এসে দাঁড়ায়, কিরে কার মেসেজে সুমা খাচ্ছিস? অহনা হকচকিয়ে উঠে মোবাইলটা লুকিয়ে নিতেই ইরা কেড়ে নেই। দেখি তো কাকে মেসেজ করছিস? আমাদের জিজু না তো? অহনা বলল, তেমন কিছু না, দিয়ে দে মোবাইলটা। ইরা কোনো কথা না শুনে মেসেজগুলো দেখে। উপরের লেখাটা দেখি অদ্ভুত হয়ে যায়। অহনা ভয়ে আছে, যদি ইরা সবকিছু বুঝতে পারে তাহলে কি হবে? পরক্ষণে ইরা বলল, কিরে এসব কোন গাদার মেসেজ? কেমন অদ্ভুত কথা, এই মাতালকে কই পেলি? কেউ স্মৃতি কি কেউ মুছে দিতে পারে? অহনা বলল, আরে দূর, এটা আমার একজন কাজিন, ভৌতিক কথা বলতে ওর ভালো লাগে। কেউ আড্ডা দেওয়ার মতো নেই, তাই আমার সাথে কথা বলে। আমরা এসব হাবিজাবি কথাই বলি, তুই বুঝবি না। ইরা বলল, তুই যেমন তোর কাজিনও তেমন। ইরা হেসে মোবাইলটা দিয়ে দেয়। অহনা যেন হাত ছেড়ে বাঁচে। ক্লাসে ঢুকে সবাই মিলে অহনা লক্ষ্য করলো পাশের রুমে অঘটন ঘটছে। অহনা ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে আসলো। দেখলো কলেজের ভিতরে ছেলেরা জুনিয়র একটা মেয়েকে র্যাগিং করছিল। অহনা ছিল সিনিয়র, ছেলেটাও তার ক্লাসমেট। ওইখানে বলা হয়েছিল যে ছেলেটাকে কিস করতে হবে মেয়েটার। গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না। সবগুলো ছেলে তাকে ঘিরে ধরল, একটাই কথা, যেন একজনকে কিস করে আর তারা সবাই মেয়েটাকে কিস করবে। এমন পরিকল্পনা দেখে অহনার স্থির থাকতে পারলো না, এগিয়ে গেল। অহনাকে দেখি অনিত বলল, এখানে ছোটদেরকে র্যাগিং করা হচ্ছে, তুমি ক্লাসে চলে যাও বাবু।
অহনা রেগে যাই বলল, এটা রেক না, মেয়েটাকে সম্মান হানি করা হচ্ছে, ওদের যেতে দাও, না হয়